বেসিক কথাবার্তা আমরা গত ক্লাসে দেখতেছিলাম। আজকে আমরা সেটারই আরো কিছু এক্সটেন্ডেড পোর্শন দেখব, যে বিভিন্ন টাইপের যে ইন্টারসেকশন আছে সেই ইন্টারসেকশন গুলো সম্পর্কে আমরা আরো ডিটেলসে জানবো। তো আমাদের ডায়মন্ড যে ইন্টারসেকশনটা ছিল সেটা আমাদের কভার হয়ে গেছিল। আমরা আজকে কভার লিভ ইন্টারসেকশন যেটা আছে এটা দিয়ে শুরু করব। A cover leaf intersection is a two-level interchange in which left turns are handed by ramp roads. এখানে বলতেছে যে লেফট টার্নস আর হ্যান্ডেড বাই র্যাম্প রোডস। আগে বুঝতে হবে র্যাম্প রোড জিনিসটা কি। সেটা র্যাম্প রোডটা হচ্ছে যদি কোনো মেইন রোডের সাইড থেকে যদি কোনো রোড চলে যায়, তখন সেই ধরনের রোডকে বলা হয় হচ্ছে র্যাম্প রোড। মেইন রোড থাকবে এবং সাইড থেকে আরেকটা রোড যদি চলে যায়, তখন সেই ধরনের রোডকে বলা হয় র্যাম্প রোড। আমরা যদি ফিগার দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে এই যে দুই সাইড থেকে দুইটা মেইন রোড চলে যাচ্ছে, এটা একটা মেইন রোড, এটা একটা মেইন রোড। এখন সাধারণত দেখো এদের যে এলিভেশন যেটা থাকে, দুইটা রোডের এলিভেশনের পার্থক্য আছে। এখন যদি আমাদেরকে এই যে নিচু যে রোডটা আছে, এই নিচু রোডটা থেকে যদি উঁচু যে রোডটা আছে সেটাতে যদি আমাদেরকে যেতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে সাইডে যে একটা রোড বানানো আছে বা সাইড থেকে যে রোড একটা চলে যাচ্ছে, এই রোডটাকে ইউজ করতে হবে। তো এই যে মেইন রোডের থেকে সাইডে যে রোডটা চলে যায় সেই রোডটাকে বলা হয় হচ্ছে র্যাম্প রোড। তো এইখানে আমাদের মেইন যে বেসিক জিনিস যেটা আমাদেরকে বুঝতে হয় সেটা হচ্ছে যে আমাদের মেইন রোডগুলো থাকবে, মেইন রোডে যে ভেহিকেলগুলো থাকবে সেই ভেহিকেলগুলো যদি কখনো সাইড রোড ইউজ করে, তখন সেই ধরনের রোডটাকে বলবো আমরা হচ্ছে র্যাম্প রোড। এবং যদি একটা ভেহিকেলকে একটা মেইন রোড থেকে অন্য আরেকটা মেইন রোডে যেতে হয়, তখন তাকে অবশ্যই র্যাম্প রোডটাকে ইউজ করতে হবে। ডিরেক্টলি সে ইন্টার করতে পারবে না আরেকটাতে। কারণ সাধারণত দেখা যায় যে মেইন রোড যেগুলো থাকে, মেইন রোডে গাড়ির স্পিডগুলো অনেক বেশি থাকে। তো ওই একই স্পিড নিয়ে যদি অন্য ডিরেকশনে আরেকটা গাড়ি আসে, তখন তাদের ভিতরে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে, কনফ্লিক্ট হওয়ার একটা চান্স থাকে। সো এই কারণে গাড়িগুলোকে কি করতে হয়, যখন একটা মেইন রোড থেকে আরেকটা মেইন রোডে উঠতে হয়, তখন তাকে গাড়ির স্পিডটাকে স্লো ডাউন করে এই সাইডে থেকে আরেকটা রোড ইউজ করে তাকে স্লোলি আরেকটা রোডে এন্টার করতে হয়। সো এটা হচ্ছে প্রসেস, যে আমরা কিভাবে একটা মেইন রোড থেকে আরেকটা মেইন রোডে উঠতে পারবো ইন্টারচেঞ্জের সাহায্যে। এই ধরনের যে ইন্টারচেঞ্জগুলো থাকে, যে ইন্টারচেঞ্জগুলোতে সাইড থেকে মেইন রোডে ইন্টার করতে হয়, সেই ধরনের ইন্টারচেঞ্জগুলোকে বলা হয় হচ্ছে কভার লিফ ইন্টারচেঞ্জ। তো এখানে সেটাই বলতেছে যে টু গো লেফট ইন দ্য রাইট হ্যান্ড ট্রাফিক ভেহিকলস ফার্স্ট কন্টিনিউ অ্যাজ ওয়ান রোড পাস ওভার or under the other, then exit right into the one-way 3/4 loop ramp 370 and manage onto the intersecting roads. মানে এখানে তোমাকে যদি মেইন রোডে উঠতে হয় তখন কি করতে হবে, তখন সাইড থেকে যে রোডটা আছে সেটা দিয়ে তোমাকে ফার্স্টে মুভ করতে হবে। ফার্স্টে মুভ করে তারপর অন্য যে আরেকটা মেইন রোড আছে সেই মেইন রোডটাকে অবশ্যই ইউজ করতে হবে। তো এটা ছিল মেইনলি হচ্ছে কভার লিভ ইন্টারচেঞ্জ। এছাড়াও আরো ইন্টারচেঞ্জ আছে, আমরা সেগুলো দেখব। এরপরেই যেটা আছে সেটা হচ্ছে ডিরেকশনাল ইন্টারচেঞ্জ। এই ডিরেকশনাল ইন্টারচেঞ্জ প্রোভাইডস ডিরেক্ট ফর লেফট টার্নস। সাধারণত লেফট টার্ন যদি নিতে হয় কোনো রোড থেকে, একটা ভেহিকেলকে যদি লেফট টার্ন নিতে হয়, তখন তাকে কি করতে হবে, তখন তাকে হচ্ছে এই ডিরেকশনাল ইন্টারচেঞ্জটাকে ফলো করতে হবে। দিস ইন্টারচেঞ্জ contains ramp for one or more direct or semi-direct left turning movements. এখানে ডিরেক্ট থাকতে পারে এবং সেমি ডিরেক্ট, এই দুই ধরনের থাকতে পারে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো এটা হচ্ছে আমাদের মেইন রোড, একদম স্ট্রেট যে রোডটা আছে এটা হচ্ছে মেইন রোড। এখন কি হয় যে সাইড থেকে যে রোডগুলা থাকে, এই রোডগুলার সাহায্যে যদি কোনো গাড়ি মেইন রোডে উঠতে চায়, তখন দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সে ডিরেক্টলি এইভাবে এন্টার করতে পারবে সাইড রোডের থেকে। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে এইভাবে ঘুরতে হয় তাকে, মেইন রোডের উপর থেকে ঘুরে এসে তারপর অনেকটা পথ ঘুরে এসে তারপর তাকে মেইন রোডে এন্টার করতে হয়। দুইটা ওয়ে থাকে সাধারণত, একটা হচ্ছে ডিরেক্টলি সে লেফট টার্ন নিয়ে এটাতে এন্টার করে যাচ্ছে। আরেকটা কি হতে পারবে, আরেকটা হচ্ছে অনেকটা পথ ঘুরে এসে মেইন রোড থেকে উপর থেকে বাইপাস হয়ে অনেকটা পথ ঘুরে এসে তারপর তাকে মেইন রোডে ঢুকতে হচ্ছে। তো এরকম হয় সে ডিরেক্টলি এন্টার করতে পারবে, না হলে সেমি ডিরেক্টলি এন্টার করতে পারবে। সেমি ডিরেক্টলি মানে হচ্ছে এই যে যেটা যেটা অনেকটা পথ ঘুরে এসে তাকে মেইন রোডে উঠতে হচ্ছে। তো এরকম দুইটা প্রসেসে সে উঠতে পারে।
তো সেই কথাটা এখানে বলছে যে দিস ইন্টারচেঞ্জ কন্টেইন র্যাম্পস ফর ওয়ান অর মোর ডিরেক্ট অর সেমি ডিরেক্ট লেফট টার্নিং মুভমেন্ট। এখানে যে লেফট টার্নগুলো আছে সেটা কি আছে, ডিরেক্টলি হইতে পারে, আর না হলে সেমি ডিরেক্টলি হবে। তো এই ধরনের যে ইন্টারচেঞ্জগুলো যেগুলাতে লেফট টার্ন নিতে পারবো, আমি ডিরেক্টলিও নিতে পারবো, আর না হলে যদি দেখা যায় যে ডিরেক্টলি নেওয়া যাচ্ছে না, তখন অনেকটা পথ ঘুরে এসে সেমি ডিরেক্টলি আমি এখান থেকে লেফট টার্ন নিতে পারবো। সো এই ধরনের যে ইন্টারচেঞ্জ এদেরকে বলা হয় হচ্ছে ডিরেকশনাল ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ অফ টু ফ্রিওয়ে অর ইন্টারচেঞ্জ উইথ ওয়ান অর মোর very heavy turning movements usually warrant direct ramps which have higher speeds of operation and higher capacities compared to the loop ramps. সাধারণত দেখা যায় যে এই ধরনের যে টার্নিং গুলো থাকে, এই ধরনের যে ইন্টারচেঞ্জ গুলো থাকে, এই ইন্টারচেঞ্জ গুলোতে গাড়ি সাধারণত স্পিডটা অন্যান্য যে র্যাম্প গুলো থাকে তাদের স্পিডের থেকে কিছুটা বেশি হয়, কারণ তারা ডিরেক্টলি এই যে রোড গুলো আছে ডিরেক্টলি ইন্টার করে যেতে পারবে। সো সাধারণত এখানে কি হয়, এখানে র্যাম্পে যে গাড়িগুলো মুভ করে, র্যাম্প মানে হচ্ছে সাইড রোড, এই যে এখানে মেইন রোডের সাইডে যে রোডগুলো আছে, এই সাইড রোড যেগুলো আছে সাইড রোডগুলোতে এখানে ভেহিকেলের স্পিডটা অন্যান্য র্যাম্পের তুলনায় সাধারণত বেশি হয়। তো এই ধরনের যে ইন্টারচেঞ্জ থাকে এদেরকে বলা হয় হচ্ছে ডিরেকশনাল ইন্টারচেঞ্জ। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে অ্যাট গ্রেড ইন্টারসেকশনস। At grade intersections in which all the exchanges between the roads take place on the same plane. These are of two types: standard at grade intersections, roundabout at grade intersections. তো এখানে অ্যাট গ্রেড ইন্টারসেকশনস যেটা, সেটা সাধারণত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা থাকে সেটার সেই ধরনের যে গ্রেড থাকে সেই গ্রেডগুলোকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাট গ্রেড ইন্টারসেকশনস। আর আরেকটা থাকে সেটা হচ্ছে রাউন্ডেড রোডে সাধারণত দেওয়া হয়, যে রোডগুলো সাধারণত সার্কুলার হয় বা যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো সাধারণত সার্কুলার টাইপের হয়, সেই ধরনের ইন্টারসেক্টিং পয়েন্টগুলোতে সাধারণত রাউন্ডেড অ্যাবাউট অ্যাট গ্রেড ইন্টারসেকশন ইউজ করা হয়। তো আমরা দেখবো এখানে স্ট্যান্ডার্ড অ্যাট গ্রেড ইন্টারসেকশনস কোনগুলা এবং রাউন্ডেড অ্যাবাউট অ্যাট গ্রেড ইন্টারসেকশনস কোনগুলা। তো আমরা যদি খেয়াল করি এখানে প্রথমে আমাদের একটা ফিগার দিয়ে দেওয়া আছে, এই ফিগারটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাট গ্রেড ইন্টারসেকশনস। কারণ এখানে যে ইন্টারসেক্টিং পয়েন্ট যেগুলো আছে, ইন্টারসেক্টিং পয়েন্টগুলো কোনো রাউন্ডেড শেপে নাই, কারণ এখানে আমাদের যে রোডগুলো আছে সেগুলো ক্রস করতেছে একদম ইন্টারসেক্টিং যে স্ট্রেট ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই স্ট্রেট ইন্টারসেক্টিং পয়েন্টের মাধ্যমে। তো এখানে যদি খেয়াল করো এখানে দুইটা রোড আছে, দুই সাইড থেকে দুইটা রোড এসে মিলিত হচ্ছে। তো এখানে যে সাইড থেকে ট্রাফিকের ফ্লোটা বেশি হবে সেই রোডটাকে আমরা বলবো হচ্ছে মেজর রোড বা মেজর স্ট্রিট। আর যে সাইড থেকে ট্রাফিকের ফ্লোটা কম হবে সেই সাইডকে আমরা বলবো হচ্ছে মাইনর স্ট্রিট। ঠিক আছে, এটা ক্লিয়ার? আমরা মেজর কাকে বলবো আর মাইনর কাকে বলবো? যে সাইডে ট্রাফিকের মুভমেন্টটা সব থেকে বেশি হবে বা যে সাইড থেকে গাড়ির সংখ্যা বেশি আসবে একটা রোডে, সেই রোডটাকে আমরা বলবো মেজর স্ট্রিট। আর যে সাইড থেকে গাড়ির পরিমাণ তুলনামূলকভাবে কম আসবে সেই রোডটাকে আমরা বলবো হচ্ছে মাইনর স্ট্রিট। আচ্ছা, তো এখানে যখন দেখো এখান থেকে চারটা রোড এসে যখন এখানে মিলিত হচ্ছে, এই মিলিত স্থানটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন। এখন এরা ক্রস করতেছে কিভাবে? একদম স্ট্রেটলি ক্রস করতেছে, এখানে কোনো সার্কুলার কোনো বিষয় নাই। সো এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাট গ্রেড ইন্টারসেকশনস। এখন এই যে ইন্টারসেকশন যে থাকে, এই ইন্টারসেকশন পয়েন্টটাতে কিছু স্পেসিফিক পয়েন্ট থাকে যেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, বা অনেক সময় এই সেকশন যেটা আছে এই সেকশনটা ড্র করতে আসে, যে ড্র দ্য ইন্টারসেকশন অ্যান্ড আইডেন্টিফাই ডিফারেন্ট পয়েন্টস অফ দ্য ইন্টারসেকশনস। তো তখন এখানে তোমাকে ইন্টারসেকশনস, এরকম যে ইন্টারসেকশনটা আছে সেটা ড্র করতে হবে এবং এইটার যে বিভিন্ন পয়েন্ট আছে সেই বিভিন্ন পয়েন্টগুলোকে তোমাকে আইডেন্টিফাই করে দেখাই দিতে হবে। যেমন দেখো এখানে বিভিন্ন পয়েন্ট আছে, আমরা যদি খেয়াল করি এখানে প্রথমে মিডিলে এই যে রোডটা আছে মেজর স্ট্রিটের মিডিল দিয়ে দেখো একটা দাগ দেওয়া আছে। তো মিডিল থেকে যে দাগটা দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে পেভমেন্ট মার্কিং। মানে এখানে যে পেভমেন্টটা থাকে সেটার মার্কিং থাকে। সাধারণত দেখা যায় যে মেইন রোডগুলা মাঝখান থেকে ডিভাইড করে দেওয়া থাকে একটা দাগের সাহায্যে। তো ওই যে দাগটা বা ওই যে লাইনটা ওইটাকে বলা হয় হচ্ছে পেভমেন্ট মার্কিং, মিডিল থেকে যেটা থাকে। আবার বড় বড় হাইওয়ে যেগুলো থাকে সেখানে কর্নার থেকেও মার্কিং করে দেওয়া থাকে। ঠিক আছে, কর্নার থেকেও একটা মার্কিং করে দেওয়া থাকে, সেই মার্কিংটাকে বলা হয়েছে পেভমেন্ট এজ কর্নার।
এই কর্নার থেকে যে মার্কিং গুলো করে দেওয়া থাকে সেটাকে বলা হয় পেভমেন্ট এজ কর্নার। এছাড়াও বিভিন্ন ধরনের মার্কিং থাকতে পারে রোডে, যেমন সাধারণত জেব্রা ক্রসিং যেগুলো থাকে রোডগুলোতে, জেব্রা ক্রসিং এর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের মার্কিং করে দেওয়া থাকে রোডের সাইড দিয়ে। তো ওগুলো সাধারণত হচ্ছে অক্সিলারি মার্কিং হিসাবে ইন্ডিকেট করা হয় বা অক্সিলারি লাইন হিসাবে ওইগুলোকে ইন্ডিকেট করা হয়। এছাড়া ইন্টারসেকশন যে পয়েন্টগুলো থাকে সেইখানে বিভিন্ন চ্যানেলাইজিং আইসল্যান্ড দেওয়া হয়। চ্যানেলাইজিং আইসল্যান্ড গুলো কি সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এখানে বিভিন্ন ইন্টারসেকশন পয়েন্টে আইসল্যান্ড দেওয়া থাকে। অনেক সময় দেখবা যে ইন্টারসেক্ট যে পয়েন্টগুলো থাকে বা যেখানে অনেকগুলো রোড এসে মিলিত হয়, সেই পয়েন্টটাতে অনেকগুলা পাথরের বড় বড় স্ট্রাকচার ব্যবহার করা হয় যাতে গাড়িগুলা এক সাইড থেকে অন্য সাইডে না যেতে পারে। ঠিক আছে? বা সাধারণত কনক্রিটের ব্লক ব্যবহার করা হয় রোডের সাইড, রোডের মিডিলে, এই জিনিস তো ওইগুলোকে বলা হচ্ছে চ্যানেলাইজিং আইসল্যান্ড। এছাড়াও আরো বিভিন্ন পয়েন্ট আছে ডিভিশনাল আইসল্যান্ড, যদি মাঝখান থেকে ডিভাইড করে দেওয়া লাগে রোডটাকে, তখন সেখানে বিভিন্ন ধরনের ডিভিশনাল আইসল্যান্ড ব্যবহার করা হয়। আর রোডের সাইড থেকে সাধারণত যারা পেডিস্টেরিয়ান থাকে, মানে যারা রাস্তায় হাঁটাচলা করে, তারা সাধারণত রোডের সাইড থেকে হাঁটাচলা করে, কারণ রোডের মিডিল থেকে হচ্ছে মিডিল পোর্শন যেটা থাকে সেখান থেকে গাড়ি ঘোড়া অনেক স্পিডে মুভ করে। সো তাদের জন্য এই রোডের সাইড থেকে একটা সাইড ওয়াক দিয়ে দেওয়া হয় যাতে তারা সেখান থেকে মুভ করতে পারবে। এগুলো হচ্ছে মেইনলি আমাদের যে ইন্টারসেক্টিং যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলোতে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলোকে মার্কিং করে দেওয়া আছে এই যে ফিগারটা আছে এই ফিগারটাতে। সো এই পয়েন্টগুলোকে তোমাদের জানতে হবে এবং এখান থেকে কোনটা কোন কোন পয়েন্ট ইন্ডিকেট করে সেই বিষয়গুলো জানতে হবে, কারণ অনেক সময় কোশ্চেন আসে এখান থেকে যে ড্র ড্র এ স্টেট ইন্টারসেকশন অ্যান্ড আইডেন্টিফাই ডিফারেন্ট পয়েন্টস। তখন এইভাবে তোমাকে ইন্টারসেকশন একটা আঁকতে হবে এবং এখান থেকে বিভিন্ন পয়েন্ট তোমাদেরকে দেখাইতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারসেকশনস। সিম্পল ইন্টারসেকশন কি? সিম্পল ইন্টারসেকশনস মেইনটেইন দ্য স্ট্রিটস typical cross section and number of lanes throughout the intersection on both the major and minor streets. Simple intersections are best suited to locations where auxiliary turnings are not needed to achieve their desired level of service. তো মেইনলি দেখো, আমরা যদি একটা সিম্পল ইন্টারসেকশনস দেখি তাহলে এখান থেকে ফিগার দেখলে ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমরা গত যে ফিগারটা, একটু আগে যে ফিগারটা দেখলাম, সেই ফিগারে দুই ধরনের স্ট্রিট ছিল, একটা হচ্ছে মেজর স্ট্রিট আর একটা হচ্ছে মাইনর স্ট্রিট। তো মেজর স্ট্রিট আমরা কাদেরকে বলতেছিলাম? যে স্ট্রিট গুলাতে ট্রাফিকের মুভমেন্টটা অনেক বেশি থাকে, গাড়ির সংখ্যা অনেক বেশি থাকে, সেই স্ট্রিট গুলাকে আমরা বলি হচ্ছে মেজর স্ট্রিট। আর যে স্ট্রিট গুলাতে ট্রাফিকের মুভমেন্ট কিছুটা কম থাকে সেই ধরনের স্ট্রিট গুলাকে আমরা বলি হচ্ছে মাইনর স্ট্রিট। তো এখানে যদি খেয়াল করো, এখানে হরাইজন্টাল ডিরেকশনে, মানে এই দিক বরাবর, ল্যাটারাল বরাবর কারণ এখান থেকে সাধারণত দেখা যাচ্ছে ট্রাফিকের যে মুভমেন্ট সেটা তুলনামূলকভাবে কম। এখানে বলতেছে যে দ্য সিম্পল ইন্টারসেকশনস মেইনটেইন দ্য স্ট্রিটস টিপিক্যাল ক্রস সেকশনস এন্ড নাম্বার অফ লেনস থ্রু আউট দ্য ইন্টারসেকশনস অন বোথ মেজর এন্ড মাইনর স্ট্রিট। তো এখানে এখানে মেজর যে স্ট্রিট গুলো থাকবে টার্ন যেগুলো হয়, টার্ন তারা নিতে পারবে, কিন্তু সাধারণত কম সংখ্যক টার্নিং যে রোড, যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলোতে থাকে সেই ইন্টারসেক্টিং পয়েন্টগুলোকে বলা হয় হচ্ছে সিম্পল ইন্টারসেকশন। তাহলে এখানে দেখো, এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলা কি করতেছে? স্ট্রেটলি চলে যেতে পারবে, আবার এই গাড়িগুলো স্ট্রেটলি মুভ করে যেতে পারবে। সো এখানে যে ক্রসিং গুলো হয় এই ক্রসিং গুলাতে টার্নিং এর সম্ভাবনা খুবই কম থাকে, তারা স্ট্রেটলি সাধারণত মুভ করে বা স্ট্রেটলি চলে যেতে পারবে একটা ক্রসিং এর থেকে। সো এই ধরনের যে ক্রসিং গুলো থাকে এদেরকে বলা হচ্ছে সিম্পল ইন্টারসেকশনস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে চ্যানেলাইজড ইন্টারসেকশনস।
চ্যানেলাইজড ইন্টারসেকশনস যেটা, এই বিষয়ে আমরা কিছুক্ষণ আগে একটু দেখতেছিলাম যে চ্যানেলাইজেশনস একটা বিষয় ছিল। তো চ্যানেলাইজড ইন্টারসেকশনস যেটা, সেটা হচ্ছে ভেহিকলস অ্যাপ্রোচিং অ্যান্ড ইন্টারসেকশনস vehicle approaching an intersection are directed to definite path by Iceland, marking, etc. And this method of control is called channelization. তো সাধারণত দেখা যায় যে একটা ইন্টারসেক্টিং পয়েন্টে যখন অনেক সাইড থেকে ভেহিকেল আসে, তখন এদেরকে কন্ট্রোল করতে হয় কোন ভেহিকেলগুলা কোন সাইডে মুভ করবে, বা কোন গাড়িটা লেফট টার্ন নিবে নাকি রাইট টার্ন নিবে নাকি স্ট্রেট চলে যাবে। এটাকে কন্ট্রোল করার জন্য সাধারণত কিছু ইনস্ট্রুমেন্ট বা কিছু টুলস ব্যবহার করা হয় রোডে। এগুলো কিরকম টুলস হতে পারে? এগুলো সাধারণত আইসল্যান্ড হতে পারে, রোড মার্কিং হতে পারে। এই যে জিনিসগুলো থাকে রোডের ভিতরে, যেটার সাহায্যে ভেহিকেলের যে মুভমেন্টটা থাকে সেটাকে কন্ট্রোল করা হয়। তো এই যে মেথডটা ভেহিকেলের মুভমেন্টটাকে কন্ট্রোল করার, এই মেথডটাকে বলা হয়েছে চ্যানেলাইজেশন। তো আমরা যদি খেয়াল করি চ্যানেলাইজেশন যেটা আছে সেখানে, দেখো সেটা হচ্ছে যে এটা ধরো একটা ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন পয়েন্টে দেখো এখানে মার্কিং করে দেওয়া আছে রোডে, বিভিন্ন ধরনের মার্কিং করে দেওয়া আছে, প্রত্যেকটা রোডে আলাদা আলাদা ভাবে মার্কিং করে দেওয়া আছে। তো এই যে মার্কিং গুলা করে দেওয়া থাকে, এই মার্কিং এর সাহায্যে ট্রাফিক যারা আসে বা যে সকল ভেহিকেল আসে, তারা বুঝতে পারবে যে এই মার্কিংটা দ্বারা কি ইন্ডিকেট করতেছে, এখানে আমাকে কি গাড়িটাকে স্টপ করতে হবে নাকি আমি গাড়ির স্পিড আমার যেটা ছিল সেটা দিয়ে আমি টোটাল স্পিডে চলে যেতে পারবো। তো এই যে বিভিন্ন মার্কিং, বা এখানে রাস্তার মাঝখানে আইসল্যান্ড ইউজ করা যেতে পারে বা সাইড থেকে আইসল্যান্ড ইউজ করা যেতে পারে। তো এই ধরনের যে বিষয়গুলা, যেগুলোর সাহায্যে রোডের মুভমেন্টটা, রোডে যে ভেহিকেলগুলো থাকে সেই ভেহিকেলের মুভমেন্টটাকে কন্ট্রোল করা যায়, সেটাকে বলা হয় হচ্ছে চ্যানেলাইজেশন। তো সেটাই বলতেছে যে ভেহিকলস অ্যাপ্রোচিং অ্যাট ইন্টারসেকশনস আর ডিরেক্টেড টু ডেফিনেট পাথস বাই আইসল্যান্ড অ্যান্ড মার্কিং এক্সেট্রা, অ্যান্ড দিস মেথড অফ কন্ট্রোল ইজ কল্ড চ্যানেলাইজেশন। তো গাড়ির মুভমেন্টটাকে কন্ট্রোল করার প্রসেসটাকেই বলা হয়েছে চ্যানেলাইজেশন। Channelized intersections provide more safety and efficiency. তো একটা ইন্টারসেক্টিং পয়েন্টে যদি ভেহিকেলের যে মুভমেন্ট গুলো থাকে সেগুলোকে যদি কন্ট্রোল করা যেতে পারে, তাহলে ওই ইন্টারসেক্টিং পয়েন্টে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি অনেক কমে যায়। তার মানে ওই রোডটা আরো বেশি সেফ হয়। সো এই কারণে বলতেছে যে চ্যানেলাইজড ইন্টারসেকশনস প্রোভাইড মোর সেফটি অ্যান্ড এফিসিয়েন্সি। যদি একটা ইন্টারসেক্টিং পয়েন্টে ভেহিকেলগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করা যেতে পারে বা ভেহিকেলের মুভমেন্টটাকে কন্ট্রোল করা যেতে পারে, তাহলে ওখানে আহ, গাড়ির যে সেফটিটা থাকে বা এফিসিয়েন্সি যেটা হয়, যে গাড়ি কত তাড়াতাড়ি ইন্টারসেকশনসটাকে ক্রস করে চলে যেতে পারবে, সেই এফিসিয়েন্সির পরিমাণও বেড়ে যায়। এর পরের পয়েন্ট যেটা আছে এটা বলতেছে ইট রিডিউসেস দ্য নাম্বার অফ পসিবল কনফ্লিক্টস বাই রিডিউসিং দ্য নাম্বার অফ কনফ্লিক্ট অ্যাভেলেবল ইন দ্য ক্যারিজওয়ে। এটাও একই রকম কথা, যে এখানে কি, যে একটা ইন্টারসেক্টিং পয়েন্টে নাম্বার অফ পসিবল কনফ্লিক্ট যতগুলো থাকে, মানে বিভিন্ন কনফ্লিক্ট পজিশনস আছে, এই বিভিন্ন কনফ্লিক্ট পজিশনস গুলা সাধারণত কমে যায় যদি আমরা এই চ্যানেলাইজড ইন্টারসেকশনসটা অ্যাপ্লাই করতে পারি। কারণ রোডে ভেহিকেলের মুভমেন্টটাকে আমরা কন্ট্রোল করতেছি, যার ফলে কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটিটা কমে যায়। সো এখানে আমরা চ্যানেলাইজ যে প্রসেসটা আছে সেটা যদি অ্যাপ্লাই করি, আমাদের রোডটা আরো বেশি সেফ হবে। রোডে যে মুভমেন্টটা থাকবে সেই মুভমেন্টটাও সেফলি আমরা করতে পারবো। ইফ নো চ্যানেলাইজিং ইজ প্রোভাইডেড, the driver will have less tendency to reduce the speed while entering the intersections from the carriageway. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এখানে বলতেছে যে সাধারণত দেখা যায় মেইন রোডগুলা এসে একটা ইন্টারসেকশন পয়েন্টে এসে তারা বিভিন্ন সাইড দিয়ে চলে যায়। তো মেইন রোডে গাড়ির যে স্পিড গুলা থাকে সেই স্পিডটা অনেক বেশি থাকে, হাই স্পিডে তারা থাকে। তো যখন দেখা যায় যে গাড়িটাকে টার্ন নিতে হচ্ছে বা কোনোভাবে গাড়িটাকে এক ডিরেকশন থেকে অন্য ডিরেকশনে মুভ করতে হচ্ছে, এখন তারা যদি ওই বেশি স্পিডে মুভ করে বা যে স্পিডে আসতেছিল সেই একই স্পিডে মুভ করে যায়, তখন সাধারণত দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। কারণ দেখা যাবে যে তার অপোজিট ডিরেকশন থেকে যে ভেহিকেলটা আসতেছে তারও স্পিডটা বেশি। তো দুইটা স্পিডি ভেহিকেল যদি একসাথে মুভ করে বসে, তখন কি হবে? তখন হচ্ছে তাদের ভিতরে কনফ্লিক্ট যে পজিশনটা থাকে, কনফ্লিক্ট পজিশন বা কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি যেটা থাকে, কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। তো সাধারণত কি করা হয়, এই গাড়ির স্পিডটাকে কমানোর জন্য বিভিন্ন ধরনের সিগন্যালস বা বিভিন্ন ধরনের মার্কিং ব্যবহার করা হয়,
তো এই যে সিগন্যালস বা এই যে মার্কিং বা যে আইসল্যান্ডগুলো ব্যবহার করা হয় এটাকে বলা হয় হচ্ছে চ্যানেলাইজেশন বা চ্যানেলাইজিং প্রসেস যেটা থাকে। তো এখানে মেইনলি বলতেছে যে ইন্টারসেকশনস যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলোতে অবশ্যই গাড়িটার স্পিডটা কমাতে হবে, যার ফলে অ্যাক্সিডেন্ট বা কনফ্লিক্ট হওয়ার পসিবিলিটি কমে যাবে। এরপরে আছে হচ্ছে ডিজাইন প্যারামিটারস অফ ইন্টারসেকশনস। একটা ইন্টারসেকশনস যখন ডিজাইন করা হবে তখন কোন কোন ফ্যাক্টর বা কোন কোন বিষয়ের উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই প্যারামিটারসগুলো এখানে দেখানো হবে। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মেইনলি যে একটা কিছু ফ্যাক্টর থাকে যে ফ্যাক্টরগুলোর উপরে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা থাকে বা ইন্টারসেকশনস যেটা থাকে সেটা ডিপেন্ড করে। তো প্রথম যে ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে পেডিস্টেরিয়ান। তো পেডিস্টেরিয়ান কারা? পেডিস্টেরিয়ান হচ্ছে যারা রাস্তা থেকে হাঁটাচলা করে, রাস্তায় যারা হাঁটাচলা করে তাদেরকে পেডিস্টেরিয়ান বলা হয়। এখন এই পেডিস্টেরিয়ানের উপরে, এই পেডিস্টেরিয়ানের অ্যামাউন্টের উপরে আমাদের যে ইন্টারসেকশন থাকবে সেই ইন্টারসেকশন ডিজাইনটা ডিপেন্ড করবে যে ওই রাস্তা দিয়ে কত সংখ্যক মানুষ ডেইলি হাঁটাচলা করতেছে। তো তার উপরেও ওই ইন্টারসেকশন যে ডিজাইন সেটা ডিপেন্ড করবে। তো এখানে প্রথমে বলতেছে ক্রসিং অ্যান্ড পেডিস্টেরিয়ান কার কাট র্যাম্প লোকেশন। তো এখানে পেডিস্টেরিয়ান যারা মুভ করবে তারা রোডের একটা পার্টিকুলার সেকশন দিয়ে মুভ করে। সাধারণত দেখা যায় রোডের সাইড যে জায়গাগুলো থাকে রোড সাইড দিয়ে সাধারণত পেডিস্টেরিয়ানরা মুভ করে থাকে। তো ওই পার্টিকুলার লোকেশন যেটা আছে বা রোড সাইড যেটা, ওই রোড সাইডটাকে অবশ্যই প্রথমে লোকেট করতে হবে যে আমি যখন একটা ইন্টারসেকশন দিয়ে একটা কয়েকজন লোক পাস করবে বা কিছু মানুষ যখন ওই ইন্টারসেক্টিং পয়েন্টে মুভ করবে তখন তাদেরকে একটা পার্টিকুলার লোকেশন দিতে হবে যে ওই লোকেশন ইউজ করে তারা বা ওই রোডের ওই পোর্শনটা ইউজ করে তারা রোডটাকে ক্রস করবে বা ইন্টারসেক্টিং পয়েন্টটাকে ক্রস করবে। সো প্রথম ডিজাইনের কনসিডারেশন প্রথমে এটাই আসবে যে তাদের জন্য একটা পার্টিকুলার স্পেস দিতে হবে বা পার্টিকুলার একটা লোকেশন দিতে হবে যে যে পয়েন্টটা দিয়ে তারা সবসময় ক্রস করবে ইন্টারসেকশনসটা। পরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ওয়াকিং স্পিড। তো এখানে রাস্তায় মানুষের যে ওয়াকিং স্পিড থাকে সেটাও কনসিডারেশনে আনতে হবে যখন আমরা ডিজাইন অফ ইন্টারসেকশনসটা করব। এরপরে আছে পেডিস্টেরিয়ান ফ্লো ক্যাপাসিটি। যখন ইন্টারসেকশন ডিজাইন করা হবে তখন ওই রাস্তা দিয়ে ডেইলি কত সংখ্যক পেডিস্টেরিয়ান মুভ করে বা ডেইলি কত সংখ্যক মানুষ মুভ করে ওই রাস্তা দিয়ে সেই সংখ্যাটাও অবশ্যই একটা ধারণা রাখতে হবে। কারণ হচ্ছে যখন ডিজাইনটা করা হবে তখন যদি ধরে নেওয়া হয় যে খুব কম সংখ্যক লোক ওই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করতেছে তখন ওই পয়েন্ট থেকে গাড়ির স্পিডটা অনেক বেশি হলেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি কিছু রোড ক্রস করানো লাগতেছে কোনো মানুষকে বা কিছু সংখ্যক মানুষ ফ্রিকোয়েন্টলি রোড ক্রস করতেছে, তো ওইখানে যদি গাড়ির স্পিড বেশি থাকে তো সাধারণত দেখা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো এখানে অবশ্যই জানতে হবে যে ওই যে পেডিস্টেরিয়ানের যে ক্রসিং এটার যে ফ্লো ক্যাপাসিটি সেটা কেমন আছে। যদি ফ্লো ক্যাপাসিটি বেশি হয় গাড়ির স্পিডটা আমরা ওই পয়েন্টটাতে কমায় দেব, আবার যদি ফ্লো ক্যাপাসিটি কম থাকে ওইখানে তখন গাড়ির স্পিডটা ওই পয়েন্টটা থেকে বেশি হতেও পারবে। সো অবশ্যই আমাদেরকে পেডিস্টেরিয়ান ফ্লো ক্যাপাসিটি জানতে হবে যদি আমাদেরকে ওই পয়েন্টের ইন্টারসেকশনসটা ডিজাইন করতে হয়। এরপরে যেটা আছে ট্রাফিক কন্ট্রোল ইল্ডিং অ্যান্ড ডিলে। তো পেডিস্টেরিয়ানের যে মুভমেন্টটা থাকে এটা ট্রাফিকের কন্ট্রোল ইল্ডিং এবং ডিলের উপরেও ডিপেন্ড করে। তো এই যে ফ্যাক্টরসগুলো আছে এই ফ্যাক্টরসগুলো হচ্ছে পেডিস্টেরিয়ানের ভিতরে পড়ে। তো সাধারণত মানুষ একটা রোড থেকে কতজন মানুষ ক্রস করবে সেটা অবশ্যই ডিজাইনে আমাদেরকে রাখতে হবে। ইন্টারসেকশন ডিজাইন যখন করা হবে তখন এই ফ্যাক্টরটাকে অবশ্যই কনসিডারেশনে আনতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাইসাইকেলিস্ট। বাইসাইকেলিস্ট মানে হচ্ছে যারা যেসব ভেহিকেল গুলাতে দুইটা চাকা থাকে তাদেরকে হচ্ছে বাইসাইকেলিস্ট বলা হয় এবং ওই ধরনের ভেহিকেল গুলা যখন রাস্তা দিয়ে মুভ করবে তখন তাদের জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে ইন্টারসেকশনস। তো এখানে প্রথমে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক্রস সেকশন। তো ক্রস সেকশনে যেটা আছে সেটা হচ্ছে বাইসাইকেলিস্ট পজিশন দেমসেলভস ফর দেয়ার ইন্টেন্ডেড destination regardless of the presence of bike lanes or shoulders.
operating speed at an at unsignalized intersections, an average bicycle speed of 15 mile per hour can be assumed on the major project. তো এখানে মেইনলি হচ্ছে যে সাধারণত একটা রাস্তা থেকে যখন বাইসাইকেল গুলো মুভ করে, বাইসাইকেলের স্পিড গুলো সাধারণত কম হয়ে থাকে। মেইন যে ভেহিকেল গুলো থাকে যেমন বাস, ট্রাক, প্রাইভেট কার, এগুলার যে স্পিড থাকে সেই স্পিডের তুলনায় বাইসাইকেলের যে স্পিডটা থাকে সেটা কম হয়। সো এই কারণে এই বাইসাইকেলের যে যে বিষয়টা থাকে সেটার যে ডিজাইন সেটাকেও কনসিডারেশনে আনতে হবে ইন্টারসেকশন যখন ডিজাইন করা হবে। তো সাধারণত দেখা যায় যে বাইরের যে কান্ট্রিগুলো থাকে, বাইরের কান্ট্রিগুলোতে এই পেডিস্টেরিয়ান এবং বাইসাইকেলিস্ট যারা থাকে তাদের জন্য রোডের সাইড থেকে আলাদা একটা লেন করে দেওয়া হয়, যাতে তারা ওই লেনটা ইউজ করে মুভ করতে পারে এবং এখানে অ্যাক্সিডেন্টের পসিবিলিটিটাও কম হয়। তো এটা যদি আমরা প্র্যাকটিক্যালি একটু বুঝতে চাই, এটা আমাদের রূপসা ব্রিজেও এরকম আলাদা একটা লেন করে দেওয়া আছে, শুধুমাত্র যেসব যারা যাদের স্পিড অনেক কম, যেমন বাইসাইকেল বা ভ্যান গাড়ি বা যে পেডিস্টেরিয়ান যারা, তাদের জন্য রোডের সাইড থেকে, মেইন রোডের সাইডে একটা ব্যারিয়ার দিয়ে তার সাইড থেকে আরেকটা লেন করে দেওয়া আছে, যে লেনের মধ্য থেকে ওই কম স্পিডের যে ভেহিকেল গুলো আছে যেমন বাইসাইকেল বা যারা রাস্তায় হাঁটাচলা করবে পেডিস্টেরিয়ান, তাদের জন্য আলাদা আরেকটা লেন করে দেওয়া আছে। তো ফরেন কান্ট্রিতে এই জিনিসগুলো খুবই কমন। তো আমাদের দেশে যে রাস্তাগুলো আছে সাধারণত এই জিনিসগুলো কম দেখা যায়। তো মেইনলি ব্রিজ গুলাতে এই ধরনের কোনো কিছু ফ্যাসিলিটি দেখা যায়। মেইন রোড গুলা বা সিটির ভিতরে এই ধরনের ফ্যাসিলিটি সাধারণত কম থাকে, কারণ আসলে আমাদের রোড গুলা এত হাই ডিজাইন করে করা হয় না, সাধারণত নর্মালি করা হয়। এই কারণে আমাদের কান্ট্রিগুলোতে অ্যাক্সিডেন্টের পসিবিলিটি এত বেশি বা অ্যাক্সিডেন্টের সংখ্যা এত বেশি হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে bicycle capacity. Bicycle capacity, the number of bicycle per hour that can be accompanied by the facility under normal conditions. একটা রোড দিয়ে কত সংখ্যক বাইসাইকেল এক ঘন্টায় মুভ বলা হয়েছে বাইসাইকেল ক্যাপাসিটি। তো এখানে এখানে কিছু বিষয় আছে। এখানে যে বাইসাইকেল যতগুলো মুভ করবে একটা রাস্তা দিয়ে, সে বাইসাইকেল সংখ্যা অবশ্যই জানতে হবে যে কত সংখ্যক বাইসাইকেল ওই রাস্তা দিয়ে মুভ করতেছে। তো এটা যদি জানা যায় তখন আমরা বাইসাইকেলের যে ডিজাইনটা থাকবে ইন্টারসেক্টিং পয়েন্টে সেটা আমরা করতে পারবো। সো এই কারণে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ওই যে রাস্তা বা ওই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, ওই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে প্রতি ঘন্টায় কত সংখ্যক বাইসাইকেল মুভ করতেছে, সেই ভ্যালুটা অবশ্যই জানা থাকতে হবে যদি আমরা বাইসাইকেল বাইসাইকেলের যে বিষয়টা এটা যদি ডিজাইন করতে চাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল। বাইসাইকেলিস্ট আর required by law to obey control device at intersections. Therefore, traffic control device need to be account for bicycle activity. তো বাইসাইকেল অ্যাক্টিভিটি যেটা থাকে বা যারা বাইসাইকেল গুলো চালাচ্ছে তাদের ট্রাফিকের মুভমেন্টটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আমাদেরকে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস ব্যবহার করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে কিছু সিগন্যালস বা কিছু মার্কিং থাকে, যে ওই মার্কিংগুলোর সাহায্যে বাইসাইকেল রাস্তার কোন পোর্শনটা ইউজ করতে পারবে সেই পোর্শনটা মার্কিং করে দেওয়া থাকে অনেক সময়। সো এই ধরনের ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের সাহায্যে কি করা যায়, বাইসাইকেলের মুভমেন্টটাকে কন্ট্রোল করা যায়। সো একটা রোডের ইন্টারসেকশন পয়েন্ট যখন ডিজাইন করতে হবে তখন অবশ্যই আমাদেরকে বাইসাইকেল যেগুলো থাকবে তাদের জন্য ডিজাইনে কনসিডারেশন আনতে হবে, পেডিস্টেরিয়ান যারা থাকবে তাদের জন্য আমাদের ডিজাইনে কনসিডারেশন আনতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মোটর ভেহিকেল। মোটর ভেহিকেল যেটা আছে সেটা বলতেছে দ্য লার্জেস্ট টাইপ অফ মোটর ভেহিকেলস দ্যাট ইজ নর্মালি এক্সপেক্টেড টু বি অ্যাকম্পানিড থ্রু দ্য ইন্টারসেকশন। At intersections, the most important attribute of design vehicles is their turning radius, which in turn influence the pavement corner radius and therefore the size of the intersections. তো সাধারণত দেখা যায় যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলোতে একটা ভেহিকেলকে টার্ন নিতে হয়। ইন্টারসেক্টিং পয়েন্টে কি করতে পারবে, সে সে লেফট টার্ন নিতে পারবে, সে রাইট টার্ন নিতে পারবে। সো একটা ভেহিকেলের টার্নিং এর জন্য যতটুকু স্পেস দরকার
মানে একটা ভেহিকেলকে যখন টার্ন নিতে হয় বা একটা মোটরসাইকেল বা একটা গাড়িকে যখন রাস্তার লেফটে যেতে হবে বা রাইটে যখন যেতে হয় তখন কিছুটা স্পেস দরকার হয় টার্নিং নেওয়ার জন্য। তো ওই রাস্তাতে অতটুকু স্পেস আছে কিনা সেটা অবশ্যই ডিজাইনে কনসিডারেশনে আনতে হবে। যে একটা গাড়িকে টার্ন নেওয়ার জন্য যতটুকু স্পেস দরকার হয় একটা রাস্তাতে সেই স্পেসটা রাখা হচ্ছে কিনা অবশ্যই এইটাকে ডিজাইন করার সময় কনসিডারেশনে রাখতে হবে। এরপরে আছে হচ্ছে লেন উইড অ্যানাদার ফিচার্স রিলেটেড টু ডিজাইন ভেহিকেলস হ্যাজ সাম ইম্প্যাক্ট অন দ্য ইন্টারসেকশন ডিজাইন। লেন উইড মানে হচ্ছে আমি যখন ইন্টারসেকশনসটা ডিজাইন করব তখন আমার যে রাস্তাগুলা ওই ইন্টারসেক্টিং পয়েন্টে এসে মিলিত হচ্ছে তাদের উইড অবশ্যই ফ্যাক্টর করবে। রাস্তার উইডটা যদি বেশি হয় ইন্টারসেকশন পয়েন্টটাও বেড়ে যাবে বা ইন্টারসেকশনের সাইজটাও বেড়ে যাবে। আর রাস্তার লেনের সাইজ বা লেনের উইডটা যদি কম হয় ইন্টারসেকশনের সাইজটাও কমে যাবে। সো অবশ্যই লেনের উইডথ একটা ফ্যাক্টর করে ইন্টারসেকশন ডিজাইনের জন্য। আর এরপরে বলতেছে ডিজাইন ভেহিকেল the design vehicle appropriated the most type of transit service in the city bus as defined by ASTO। এখানে যে লাস্টে যে কথাটা বলা আছে AASHTO এটা হচ্ছে একটা গাইডলাইন বুক। এটা কিসের গাইডলাইন বুক? এটা হচ্ছে একটা রাস্তা দিয়ে গাড়ি যেগুলো আছে সেগুলা কিভাবে মুভ করবে সেই গাড়িগুলা মুভমেন্টের গাইডলাইন বুক হচ্ছে এটা AASHTO আসতো যেটা। তো এখানে কোন রাস্তা দিয়ে কত সংখ্যক গাড়ি যেতে পারবে বা কোন রাস্তা দিয়ে কোন ধরনের গাড়ি গেলে তাদের স্পিড কেমন হবে সেই সব ডিজাইন গুলা এই যে গাইডলাইন বুকটা আছে এই গাইডলাইন বুকে বলে দেওয়া আছে। সো এই কারণে যখন একটা ইন্টারসেকশন ডিজাইন করা হবে বা যখন একটা রোডকে ডিজাইন করা হয় তখন এই গাইডলাইন বুকটাকে ফলো করা হয় যে ওই রাস্তা দিয়ে কত সংখ্যক গাড়ি যাতায়াত করবে তার উপর বেস করে ওই রাস্তার ডিজাইনটা করা হবে। সো এই এই ছিল হচ্ছে আমাদের যে বিষয়গুলা যে একটা ইন্টারসেকশন যখন আমরা ডিজাইন করব তখন কোন কোন ফ্যাক্টরগুলোকে আমরা কনসিডারেশনে রাখবো এটা হচ্ছে তার সেই কিছু বেসিক জিনিস ছিল বা বেসিক কথাবার্তা ছিল। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের এখানে যে ইন্টারসেকশন যে পয়েন্টটা আছে সেটা কভার আপ করে ফেলবো। তো